আসসালামু আলাইকুম। আমরা আজকে টু কোন পার্ট অফ স্পিচ সেটা নিয়ে শিখব, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে প্রশ্নটা হলো টু কোন কোন পার্ট অফ স্পিচ হয়, হ্যাঁ, স্পিচ হয়। এটা বিভিন্ন ভর্তি পরীক্ষায়, বিভিন্ন বিসিএস পরীক্ষায়ও দেখা যায় যে এটা একটা প্রবলেম, যে টু আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায় যে অ্যাকচুয়ালি টুটা কোন পার্ট অফ স্পিচ। তো ম্যাক্সিমাম স্টুডেন্টের উত্তর হচ্ছে যে টু হচ্ছে যে প্রিপোজিশন। অ্যাকচুয়ালি তো টু প্রিপোজিশন হতে পারে, আবার বিভিন্ন পার্ট অফ স্পিচ হতে পারে। আজকে আমাদের ক্লাসে এটা শিখবো যে কোন টুটা আসলে কোন পার্ট অফ স্পিচ হয়ে থাকে, ঠিক আছে? সো আমরা প্রথমে লিখে নেই টু এর পরে যদি তোমার নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ থাকে, তখন টুটা হবে কি, তখন টু হলো প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে আমরা একটা রুলস বললাম কি, টু এর পরে যদি নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ থাকে তাহলে টু হচ্ছে কি প্রিপোজিশন, ঠিক আছে? 2 নাম্বার, যে আমরা যদি একটা উদাহরণ দেখতে যাই, যেমন আই গো টু স্কুল, এখানে যে আই গো টু স্কুল বললাম, এখানে যে টুটা আছে, টু এর পরে স্কুলটা এখানে নাউন, সুতরাং টু আই গো টু স্কুল, এই টুটা কি আপনার প্রেপোজিশন, সুতরাং একটা আমরা বুঝে গেলাম যে টু এর পরে যদি নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ থাকে তাহলে টুটা কি প্রেপোজিশন। 2 নম্বরে হচ্ছে যে টু এর পরে যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে, টু এর পরে যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে তাহলেও টু প্রেপোজিশন হবে, তাহলেও কি হবে টু প্রেপোজিশন। তাহলে আমরা এখানে দুটো জিনিস পাইলাম, যে টু এর পরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ থাকলে টু প্রেপোজিশন, টু এর পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকলেও টু প্রেপোজিশন। আমরা অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করি যে টু এর পরে অ্যাকচুয়ালি কখন ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়। এই ক্ষেত্রে কিছু ফ্রেজ তোমাদেরকে মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু লুক ফর, টু গেট ইউজ টু, বার টু, কনফেস টু, রিলেশনাল টু, অ্যাডহেয়ার টু, এগুলোর পরে অ্যাকচুয়ালি আরও আছে, এগুলোর পরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়, ঠিক আছে? সো আমরা এটা বুঝে গেলাম যে টু কখন প্রেপোজিশন অর্থে ব্যবহৃত হয়। এখন আমরা আরেকটা রুলস দেখব, সেটা হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকলে টুকে তখন ইনফিনিটিভ মেকার বলে। কি বলে? ইনফিনিটিভ মেকার বলে। টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে ইনফিনিটিভ মেকার বলে, অথবা পার্ট অফ স্পিচ ধরলে তাকে আমরা অ্যাডভার্ব বলি। তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। তাহলে টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে আমরা তাকে কি বলবো? ইনফিনিটিভ মেকার অথবা অ্যাডভার্ব বলবো, ঠিক আছে? যেমন একটা উদাহরণ আমি যদি দিতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে আই গো টু স্কুল টু লার্ন সামথিং, ওকে? আমি স্কুলে যাই কিছু শিখতে। তাহলে এই যে টু এর পরে ভার্ব ওয়ান আছে, এটা ভার্বের বেস ফর্ম, তাহলে টু এর পরে যে ভার্বের বেস ফর্ম আছে, তখন এই টুটা কি ইনফিনিটিভ মেকার অথবা অ্যাডভার্ব অর্থে ব্যবহৃত হবে। আশা করি আমরা এই অংশটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব টু এর অ্যাকচুয়াল নাম কি হতে পারে, ঠিক আছে? যেমন যদি টু প্লাস ভার্ব ওয়ান, মানে ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে ওই টু প্লাস ভার্বের বেস ফর্মটাকে, পুরো অংশটাকে বলা হবে ইনফিনিটিভ মেকার। কি বলা হবে? ইনফিনিটিভ মেকার, ওকে? এখন আমরা যদি ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করতে যাই, তাহলে আমরা কিভাবে দ্রুত এগুলোকে আইডেন্টিফাই করতে পারবো, এই ক্ষেত্রে আমি 3টা কোশ্চেন আপনাদের বুঝাচ্ছি, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে প্রথমে আমরা লিখব কোশ্চেন নাম্বার 1, আই গো টু স্কুল, অর আমি আরেকটা সেন্টেন্স দিলাম, আই গিভ এ প্যান টু হিম, সো এখানে যে টু এর পরে স্কুলটা আছে, সুতরাং আমরা যদি অপশন খেয়াল করি, আমাদের অপশনে দেখা যাবে যদি দেয় যে ইনফিনিটিভ, তারপরে অপশন বি তে দিল প্রেপোজিশন, অপশন সি তে দিল ইনফিনিটিভ মেকার, এবং অপশন ডিতে দিল আপনার অ্যাডভার্ব।
ওকে, সো টু এখানে কি অর্থে ব্যবহৃত হবে? এখানে টুটা টু এর পরে যেহেতু নাউন আছে আর এখানেও টু এর পরে প্রোনাউন আছে, আমরা তাহলে ধরে নিতে পারি এই কোশ্চেনের জন্য যে এখানে টুটা হচ্ছে আপনার প্রিপোজিশন। ওকে, তো আমরা যদি আরেকটা কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 2, যে কোশ্চেন নাম্বার 2, আই গো টু স্কুল টু লার্ন সামথিং। আই গো টু স্কুল টু লার্ন সামথিং। ওকে, এই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসছে, এক্ষেত্রে উত্তর কোনটা হবে? এক্ষেত্রে উত্তর হবে টু এর পরে ভার্ব ওয়ান থাকলে আমরা ধরে নিব টু হচ্ছে যে ইনফিনিটিভ মেকার, এটা হচ্ছে ইউনিভার্সিটিতে যদি থাকে তাহলে এটা প্রথম চয়েস দিতে হবে। যদি ইনফিনিটিভ মেকার অপশনে না থাকে তখন এটা হবে অ্যাডভার্ব। সুতরাং আমরা বুঝতে পারছি টু কোন পার্ট অফ স্পিচ হবে এই। আবার এই কোশ্চেনটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি, এই কোশ্চেনটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি যে কোশ্চেন নাম্বার 3, আই go to school with a view to learning something. সুতরাং আমরা এখানে বলতে পারবো যে টু এর পরে যেহেতু ভার্ব প্লাস আইএনজি আছে, সুতরাং এই টুটা কি হবে? এই টুটা প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হবে। এটা গেল তিনটা কোশ্চেন আমরা অলরেডি সলভ করে ফেললাম। লাস্ট কোশ্চেন যে টু রিলেটেড যে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে টু আরেকটা কোশ্চেন আমরা ফেস করতে পারবো, সেটা হচ্ছে যে যদি আমরা কোশ্চেনটাকে এভাবে লিখি, কোশ্চেন নাম্বার 4, আই গো টু স্কুল টু লার্ন সামথিং। এখানে আন্ডারলাইন করা আছে টু লার্ন, এখানে কিন্তু শুধু টু এর নিচে আন্ডারলাইন করা নাই, টু লার্ন পর্যন্ত, তাহলে এটাকে আমরা ইনফিনিটিভ বলবো। এটাকে কি বলবো? ইনফিনিটিভ উত্তর দিব। সুতরাং আমরা বুঝতে পারছি যে কখন টু ইনফিনিটিভ, টু এর সাথে ভার্ব ওয়ান হলে ইনফিনিটিভ হবে, কখন টু প্রিপোজিশন হবে, কখন ইনফিনিটিভ মেকার অর অ্যাডভার্ব হবে। সুতরাং আজকের ক্লাসে আমরা টু এর যে বিভিন্ন পার্ট অফ স্পিচ প্লাস টু এর যে নাম, ওইটা আমরা ক্লিয়ার করতে পারলাম। কিন্তু আরেকটা জিনিসের লক্ষণীয় আছে, যদি টু প্লাস ভার্ব ওয়ান বাক্যের শুরুতে থাকে, যেমন টু সুইম ইন দ্য পুল, টু সুইম ইন দ্য pool is good for health। এখানে আমরা পুলের জায়গায় পন্ডও লিখতে পারি, পুকুরও লিখতে পারি, প্রবলেম নাই। তাহলে এখানে ভার্বের বাক্যের শুরুতে টু সুইম আছে, এই পুরো অংশটাকে কে রিপ্লেস করছে? টু প্লাস ভার্ব ওয়ান দ্বারা রিপ্লেস করছে। সো এটা তোমরা ফ্রেজে আমরা চলে যাব। তাহলে এখানে টুটা কি হবে? এখানে টুটা অ্যাকচুয়ালি এই নামটা অ্যাকচুয়ালি পুরাটা আসবে না, এই নামটা আসবে আপনার এই টু প্লাস ভার্ব ওয়ান পর্যন্ত। এটাকে আমরা বলবো ইনফিনিটিভ। এটা কি বলবো? ইনফিনিটিভ, কারণ ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হয়ে থাকে, জিরানো বাক্যের সাবজেক্ট হয়ে থাকে। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।